ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। আর্নেস্টভেল স্টেডিয়াম সেন্ট ভিনসেন্ট থেকে বাংলাদেশের জন্য সুখবর। বাংলাদেশ এক পা দিয়ে রেখেছে টপ 8-এ এবং এই ম্যাচকে কেন্দ্র করে যেই ধরনের টেনশন ছিল সবার মধ্যে, নেদারল্যান্ডস বাংলাদেশের ম্যাচ, দুই দল পয়েন্ট টেবিলে মোটামুটি সিমিলার অবস্থানে রয়েছে। যেই দল জিতবে সেই দল এগিয়ে যাবে টপ 8-এর পথে। সেই জায়গাটায় আমার কাছে মনে হয় বাংলাদেশের এখন যে ইকুয়েশনটা সেটা অনেক সহজ। দুটা কারণে ইকুয়েশন সহজ হয়ে গেছে এবং এই কারণ দুটা ঘটানোর ক্ষেত্রে বাংলাদেশের একটা সম্মিলিত প্রয়াস ছিল, এক্সেপ্ট লিটন কুমার দাস এবং শান্ত। কি কারণে আসলে ব্যাটিংয়ে তাদের যে রোলটা সেই রোলটা তারা প্লে করতে পারেনি? উত্তরটা একদম সহজ, কিন্তু সাকিব যেভাবে তার পারফরমেন্সটা করেছে, সমালোচনা, তাকে বাতিল করে দেওয়া, বহির্বিশ্বের বা বাইরের দেশের অনেক বোদ্ধারা যাদের নিজেদের লজ্জা শরম আসলে কতটুকু রয়েছে আই হ্যাভ ডাউট, বাট তারা যেভাবে অ্যাটাক করলেন যে সাকিবকে বিব্রত হয়ে অবসর নিয়ে ফেলা উচিত, তারপর সাকিব আল হাসান ম্যান অফ দ্য ম্যাচ, এবং সেই ম্যাচে যেই ম্যাচটা আসলে তার পারফরমেন্সটা দলের জন্য অনেক বেশি দরকার ছিল। রিশাদ লেগ স্পিনার কেন বাংলাদেশে দরকার, এই যে একটা প্রশ্ন বারবার তোলা হচ্ছিল, উই নিড সামওয়ান হু ক্যান ডু দ্য লেগ ব্রেক। সো ওই প্রশ্নের উত্তর আমার কাছে মনে হয় একদম পার্টিকুলারলি ওয়ার্ল্ড কাপের সময় এত দারুণভাবে মিলবে সেটা সবার ধারণার বাইরে ছিল। বাংলাদেশ দুটা ম্যাচ জিতেছে এবং এই জয় পাওয়া দুই ম্যাচেই কিন্তু রিশাদের পারফরমেন্সটা ট্রিমেন্ডাস। শ্রীলঙ্কার এগেনস্টে মোমেন্টাম ক্রিয়েট করেছিলেন, 13তম ওভারে তিনি বল করতে এসে সেখানটায় তিনি 2 উইকেট নিলেন এবং তার পরবর্তী সময় তার বোলিং ফিগারটা ছিল 18 রানে 3 উইকেট, ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন। এই ম্যাচেও একই অবস্থা, প্রেশার সিচুয়েশন, 50+ কিছু একটা রান টান লাগে, 6 ওভার বাকি, সেট ব্যাটসম্যান রিশাদ এলেন এবং রিশাদ তিনি আসলে তার স্টাইলই সবকিছু করতে পছন্দ করেন। এসেই 15তম ওভারে 2 উইকেট, প্রথম 3 বলে 7 রান দেওয়ার পর পরের 3 বলে 2 উইকেট তুলে নিয়ে আসলে এই ম্যাচ থেকে নেদারল্যান্ডসকে ছিটকে ফেলতে একটা বড় রোল প্লে করেছেন মুস্তাফিজুর রহমান। দ্য ওয়ে হি বোল্ড, the way he controlled the match, the way he made his dot balls, কি বলবো। তানজিদ তামিম, টপ অর্ডারে সবাই ব্যর্থ হলেও আমরা একটা ব্যাপারে কনফিডেন্ট থাকতে পারি যে সময়ে সময়ে একটা গ্যাপ দিয়ে দিয়ে তানজিদ তামিম অন্তত রান করবে। এই ম্যাচেও কিন্তু সেটা করেছেন, 30 রানস খুব বেশি গুরুত্ব ছিল। এবং মাহমুদুল্লাহ রিয়াদ তিনি সাকিবের সাথে ওই পার্টনারশিপটা যখন দরকার ছিল এবং একই ঢঙে অনেকটা ব্যাড লাক, যেভাবে শটটা খেলেছিলেন বাউন্ডারি লাইনে গিয়ে ক্যাচ আউট হয়ে গেল, কিন্তু 25 রানস আমার কাছে মনে হয় দলকে অনেক অনেক বেশি হেল্প করেছে। শেষ দিকে জাকেরের 7 বলে 14 রান অনেক বেশি হেল্প করেছে টু পুট এ গুড স্কোর এগেনস্ট দ্য অপোনেন্ট। এই ম্যাচে সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা যেটা শুরুতেই বলছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রেশারটা অনেকটা কমে গেছে। বাংলাদেশ যদি এরপরে ম্যাচে নেপালের বিপক্ষে, মানে এটা হওয়ার কোনো সুযোগ আমি দেখি না, ধরেন হয়ে গেল, মানে হেরে গেল, তারপরেও বাংলাদেশের খুব ভালোভাবেই চান্স থাকবে টপ 8-এ চলে যাওয়ার। আর বাংলাদেশ তো জিতবে, উই এক্সপেক্ট দ্যাট। বাংলাদেশ এই ম্যাচটা জিতে গেলে তো আসলে কোনো আলোচনার সুযোগই নেই। শ্রীলঙ্কার এগেনস্টে নেদারল্যান্ডসের ম্যাচ নিশ্চয়ই উইনলেস হয়ে শ্রীলঙ্কা এবারে ওয়ার্ল্ড কাপ মিশন শেষ করতে পারবে না। সো নেদারল্যান্ডসের জন্য কিন্তু সেটা একটা ক্রুশিয়াল এক্সামিনেশন হতে যাচ্ছে। টিম টাইগার্স দারুণ খেলেছে, এই খেলাটাই আমরা এক্সপেক্ট করি এবং দারুণভাবে যে ধারাবাহিকতা রক্ষা করে চলেছে আমাদের দুজন ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস, এটা আমরা একদম এক্সপেক্ট করি না। তারা কি তাদের এই ধরনের ব্যাটিং অ্যাপ্রোচ, প্রতিপক্ষকে ক্যাচ শেখানো, উইকেটে আশাই হচ্ছে যেন তাদের হচ্ছে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য, এরকম মেন্টালিটি থেকে বের হতে পারবেন? বাংলাদেশ কি আদৌ 11 ক্রিকেটার নিয়ে খেলছে নাকি না? অনেক প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরগুলো সামনে মিলবে। আপাতত শুভকামনা টিম টাইগার্সের জন্য রেস্ট অফ দ্য মিশনে। টেক গ্রেট কেয়ার।